আসসালামু আলাইকুম। মঞ্চের আলোচনায় প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। ইউনূস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন, তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকেই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে, কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে। প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে, যে রিপোর্টকে ইউনূস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে। আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এবার বাবা জীবন কি করবেন দেখা যাক। চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত। এটি কেবল একটি মামলা নয়, বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা, ফিরে দাঁড়ানোর ঘোষণা, যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর। এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয়, এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে। শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে, তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্ম করতে চেয়েছে। আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে, গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে। বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভাসছে, নিরপরাধ লাশ, এবং তাদের কোনো অপরাধ কি ছিল না তা জানা যায় না, কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে। প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে, কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না, থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে, পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে। এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ডক্টর ইউনূস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র 12 দিনের এই অভিযানে প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা, পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা, সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান, অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট। এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে। আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগে আরও উল্লেখ আছে, গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে, আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন। 25 জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে, আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যদিও সরকারি ব্যাখ্যা ছিল
হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু, যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সময়। অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি। এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনীতিক, বিচারক, আইনজীবী, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে, যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে। সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল দায় মুক্তি অধ্যাদেশ, যা 2024 সালের 14 অক্টোবর ইউনূস সরকারের সময় জারি করা হয়। এতে স্পষ্ট নির্দেশ ছিল যে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগের মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা কবচ দিয়েছে। আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ কর্মীদের পিটিয়ে হত্যা, দোকানপাট, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, অগণিত পুলিশ সদস্যকে হত্যা, এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে। এই দায় মুক্তির মধ্যে ইউনূস প্রশাসন অপরাধীদের নয়, বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং পুলিশকে যৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এর সমালোচনা উঠলেও ইউনূস সরকারের প্রতি পশ্চিমা সমর্থন তখনও অটুট ছিল, এখন তো আছে, কিন্তু এখন সেই সমর্থন খানিকটা হলেও প্রশ্নবিদ্ধ। কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয়। ইউনূস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত, তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই। অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে। বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের 1 জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয়। ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে, অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ। আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে OHCHR, তারা যে একটি রিপোর্ট দিয়েছে, ডক্টর ইউনূসের ফরমাইশ মতো রিপোর্ট, যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে। পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে, কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসেবে। কিন্তু একটি জিনিস পরিষ্কার, এই যে আইসিসির মামলা, এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দেখলেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই, কারণ এই মামলা ধুপে টিকবে না। ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো, তখন আন্তর্জাতিক মহলে ঠিক শোরগোল উঠেছে। আইসিসির প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন। যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে, তাহলে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। তখন সাক্ষ্য, ভিডিও প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে। একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে, এটা প্রায় নিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক সময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল। আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে।
নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে। ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে, উল্টো পথে হাঁটছে। কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে। আপনি প্রশ্ন করতে পারেন, আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে? যদি করে, তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয়, আন্তর্জাতিক আদালতের বিচার কক্ষেও লড়বে। আর যদি না করে, তবুও আওয়ামী লীগের কৌশল সফল, কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয়, এটি বাংলাদেশের ন্যায় বিচার, রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা। আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায়, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়তেই হবে। বিচার এখন কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশের মানুষ একটা জটিল বাস্তবতায় বসবাস করছে। ভয়, দমন, অন্যদিকে প্রতিশোধের রাজনীতি। মানুষের আস্থা কোথায় থাকবে বলুন? ইউনূস সরকার দাবি করছে তারা দেশকে রাজনৈতিক শুদ্ধি দিচ্ছে, কিন্তু এই শুদ্ধির নামে যদি মানুষ মরতে থাকে, পরিবার নিখোঁজ হয় আর বিচার না মেলে, তবে সেটি কোনো সংস্কার নয়, এটি রাষ্ট্রীয় বর্বরতা। আওয়ামী লীগ এখন এই বর্বরতার শিকার। এই বাস্তবতাকেই আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় নিয়ে গেছে। আন্তর্জাতিক আদালত কি তাদের কথা শুনবে? সম্ভবত শুনবে, কিন্তু সময় লাগবে। কিন্তু সেটাই হবে আওয়ামী লীগের জয়ের শুরু, কারণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জায়গা দখল করেছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে নিপীড়িত একটি দলের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তারা এখনো লড়াইয়ের ময়দানে আছে, শুধু কৌশল বদলে গেছে। দেশীয় রাজনীতিতে পরাজিত করা হয়েছে তাদেরকে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে সরকারি দমন যন্ত্রের কোনো ক্ষমতা চলে না, সেখানে তারা ঠিকই পৌঁছে গেছে। শেষ পর্যন্ত আদালতের রায় যাই হোক, এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিবর্তন আনবে। এখন থেকে যে কোনো সরকার জানবে, অভ্যন্তরীণ দমন এবং হত্যা শুধু দেশের ভেতরে আটকে থাকে না, তা একদিন আন্তর্জাতিক আদালতের দরজায় পৌঁছায়। শেখ হাসিনা বা তার দলের জন্য এটি শুধু প্রতিশোধ নয়, এক ধরনের নৈতিকতা পুনরুদ্ধার। তারা হয়তো জানেন রাজনৈতিক পরিসরে ফিরে আসা একটু সময় নিচ্ছে, কিন্তু বিচার এবং ইতিহাসের পরিসরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করার এখন সম্ভব। এই কারণেই আমি আসলে বলছি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন আন্তর্জাতিক আদালত সেই খেলায় প্রবেশ করে এবং ঘোষণা দেয় অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হবে। কত নেছো, কবে দেবা, কবে যাবা। আওয়ামী লীগের খেলা ভয়ঙ্কর। ইউনূস বাবাজি বুঝতে পারছেন না তো? বুঝতে পারবেন। জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না, মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না, কোনো হাই কমিশন থাকতে পারবে না, সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও, ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের একটা অফার ভারতের কাছে, মানে একটা প্রস্তাব ভারতের কাছে, যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে, কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায় প্রস্তুত। বাংলাদেশে নির্বাচনকে ঘিরে যে রাজনীতির ঢেউ বইছিল, সে ঢেউ হঠাৎ করে একরকম পাল্টে গেছে। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরবার পর তার পক্ষে যে ব্যাপক জনস্রোত, জনসমর্থন, গণজোয়ার সৃষ্টি হয়েছে একরকম, তাতে যেমন তার প্রতিপক্ষরা স্বভাবতই চমকে গেছেন, সেই চমক একরকমের সম্ভবত হকচকিত অবস্থায় তাদেরকে নিয়ে গেছে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সরকারের সঙ্গে, মানে জামায়াত ঘনিষ্ঠ ইউনূস সরকারের সঙ্গে যখন ভারত সরকারের মুখ দেখা দেখে একরকম বন্ধ, তখন ভারত সরকার তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়ে দিয়েছে ঢাকায় বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক পৌঁছে দিতে তার পুত্র তারেক রহমানের কাছে। শুধু ভারত তার কাছে পররাষ্ট্রমন্ত্রী পাঠালেও হয়তো প্রতিপক্ষ জামায়াতে ইসলামী একরকমের
নিশ্চিন্ত বোধ করতে পারতো, কারণ 25শে ডিসেম্বর তারেক রহমান ফেরবার পর থেকেই প্রচারণা ছিল একরকম যে তারেক রহমান ফিরতে পেরেছেন কারণ তিনি ভারতের ক্লিয়ারেন্স নিয়ে ফিরেছেন, মানে একরকম তাকে ভারতের অনুমোদন নিয়ে ফিরতে হয়েছে। সেটা বলে একরকমের এই আশার সমালোচনা করার এবং তিনি একরকম ভারতের সঙ্গে আপোষ করে ফেলেছেন কিনা সেসব বিষয়ে আলাপ তোলার প্রচেষ্টা ছিল। কিন্তু শুধু যে ভারত পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে তাই নয়, পাকিস্তানের স্পিকার এসে উপস্থিত হন তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে। বাংলাদেশ যখন খালেদা জিয়ার জানাজা নিয়ে ব্যস্ত, যখন বুধবার দিনটি মানে ঢাকা শহর এক জানাজার শহরে পরিণত হয়েছিল, লাখ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে ঢুকেছেন, সকলে মানিক মিয়া অভিমুখে যাচ্ছিলেন, তখন জামায়াতের আমির মগবাজারে তাদের দলীয় কার্যালয়ে বসে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন শুধুমাত্র যে বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ আছে তাই নয়, তাদের সঙ্গেও ভারতের যোগাযোগ হয়েছিল, তবে ভারত তাকে সে বৈঠক গোপন রাখতে বলেছিল বলে তিনি এতদিন সে কথা বলেন নাই। তবে তখনই তিনি প্রশ্ন করেছিলেন ভারতের কূটনীতিককে যে কেন গোপন রাখতে হবে, অন্য যাদের সঙ্গে বৈঠক হচ্ছে তা তো গোপন রাখতে হচ্ছে না, কিন্তু এই বৈঠকের কথা কেন গোপন রাখতে হবে। কিন্তু সে সময় তাকে কোনো উত্তর দেয় নাই ভারতের কূটনীতিকরা এবং সেই উত্তর না পেয়ে তিনি এত মাস ধরে গোপন রেখেছিলেন। কিন্তু যখন এস জয়শঙ্কর তারেক রহমানকে শোক জানাতে বাংলাদেশে, তখন জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর জানানো প্রয়োজন বোধ করলেন যে তাদেরও ভারতের সঙ্গে যোগাযোগ আছে, তবে ভারত গোপন রাখতে বলেছে বলে তিনি এতদিন বলেন নাই। আমার কাছে এটা স্পষ্টতই ভারতের সঙ্গে তাদেরও যে একটা আলোচনার চ্যানেল খোলা আছে, ভারতের সঙ্গে তাদেরও যে খাতির আছে, এই খাতিরের কথায় বা এই খাতিরের ফলশ্রুতিতে ভাববার কোনো কারণ নাই নির্বাচনের আগে যে তারেক রহমানই ভারতের একমাত্র পছন্দ, সেটা বোঝাতে একরকমের মরিয়া হয়ে উঠেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কারণ দেখেন, জামায়াতের আমির এই যে বলছেন ভারতের সঙ্গে গোপন বৈঠকটার কথা, তিনি বলেছেন তার বাইপাস সার্জারির পরপর ভারতের কূটনীতিকেরা দেখা করতে এসেছিলেন তার সঙ্গে। বাইপাস সার্জারিটা হয়েছিল জামায়াতের আমিরের আগস্টের 2 তারিখে। 19শে জুলাই জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং আগস্টের 2 তারিখে তার বাইপাস সার্জারি হলো। তার মানে তার পরপর আগস্টের শুরুর দিকেই ভারতের কূটনীতিকরাও তার সঙ্গে দেখা করেছিলেন। এখন কোন পর্যায়ের কূটনীতিক সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে জামায়াতের আমির বলছেন বটে মানে যে তার সঙ্গেও দেখা করেছেন, কিন্তু সেই আগস্টের 2 তারিখে উনি অসুস্থ হয়েছিলেন তখন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নাকি তারা একটা সরকার গঠন করতে পারেন বা তারা ভবিষ্যতে সরকারে গেলে কি হবে, কিভাবে সম্পর্ক রক্ষিত হবে, এমন এজেন্ডা ভিত্তিক কোনো আলাপ হয়েছিল ভারতের সঙ্গে, সেটাও কিন্তু তিনি পরিষ্কার করেন না। কারণ সৌজন্যবশত মানে বিভিন্ন দূতাবাস থেকে ফুল দিতে, দেখা করতে, সাক্ষাৎ করতে দেশের যে কোনো শীর্ষস্থানীয় রাজনীতিবিদ অসুস্থ হলে এটা একটা কূটনৈতিক প্রথার মতো। কাজেই জামায়াত ইসলাম যখন এটাকে একরকমের আনুষ্ঠানিক সাক্ষাৎ হিসেবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলে দিতে চেয়েছিল বলে বলছেন জামায়াতের আমির, তখন হয়তো ভারত সে কারণেই মানা করেছে, কারণ যেই পর্যায়ের কূটনীতিকরা এসেছিলেন তারা হয়তো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সাক্ষাৎ করার এখতিয়ার সম্পন্নই নন, হয়তো তারা এসেছিলেন দূতাবাসের রাষ্ট্রদূতের তরফে ফুল পৌঁছে দিতে। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয় না। মানে সাক্ষাৎকারটা পড়লে বোঝা যায় যে রয়টার্সেরও মনে সন্দেহ হয়েছে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বৈঠক ভারত সত্যিকার অর্থেই জামায়াতে ইসলামীর সাথে করেছে। কারণ ভুলে গেলে চলবে না যে জামায়াতে ইসলামীর আমির যখন তাদের সঙ্গেও আলোচনা চলছে ভারতের একথা বলছেন, তখন জামায়াতে ইসলামীর কিন্তু কর্মসূচি চলছে। মানে হাদি গুলিবিদ্ধ হবার পর শহীদ মিনারে দাঁড়িয়ে মাহমুদুর রহমানের নেতৃত্বে যেই দলগুলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংহতির শপথ নিল, বাংলাদেশের সকল ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারতের হাই কমিশন বাংলাদেশে আর রাখা যাবে না যতদিন ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে না পাওয়া যাবে, ভারতের হাই কমিশন গুলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, এই কর্মসূচি নিল যারা শহীদ মিনারে দাঁড়িয়ে, সেখানে জামায়াতে ইসলামী আছে, সেখানে জামায়াতে ইসলামীর প্রধান শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আছে, সেখানে ছিল এবিপি
পার্টি, সেখানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর সবগুলো দল। তার মানে জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না, মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না, কোনো হাই কমিশন থাকতে পারবে না, সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও, ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের একটা অফার ভারতের কাছে, মানে একটা প্রস্তাব ভারতের কাছে, যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে, কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায় প্রস্তুত। জামায়াতের সঙ্গে ভারতের আলোচনার বিষয়টা সম্ভবত রয়টার্সের এত অবিশ্বাস্য লেগেছে যে রয়টার্স এই সাক্ষাৎকারের মধ্যে বলছে যে জামায়াতে ইসলামীর আমিরের এই সাক্ষাৎ হয়েছে কিনা ভারতের কোন কূটনীতিকের সঙ্গে, সেটা আবার যাচাই করতে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল। মানে এটাও কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, মানে অবিশ্বাসটা এমনই মানে কুড়ে কুড়ে খাচ্ছিল সাংবাদিককে যে তিনি প্রয়োজন বোধ করেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই যোগাযোগ করার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছে, যেমন উত্তর কূটনীতিক দেওয়ার কথা, যেমন উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো দেশের দেওয়ার কথা। তারা বলেছে এই বৈঠকের বিষয়ে তারা কিছু বলতে পারছে না, কিন্তু নানা তরফেই মানে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে রয়টার্স জেনেছে যে ভারত নানা রাজনৈতিক দলের সঙ্গেই বাংলাদেশে আলাপ আলোচনা করছে বটে। খুব স্বাভাবিক, সামনে নির্বাচন, প্রতিবেশী দেশ, তারা আলাপ আলোচনা তো করবে বটেই। কিন্তু জামায়াতে ইসলামীর আমিরের অবস্থানটা অনেককেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে 2023 সালে যে কথা বলে বিরাট ভারতের দালাল আর ফ্যাসিবাদের দোসর ট্যাগ খেলেন জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, সেই উক্তিটা অনেককে মনে করিয়ে দিয়েছে। 2023 সালের আগস্টে, মানে 2024-এর নির্বাচনের আগে ভারত ঘুরে এসে এই কথাটাই জিএম কাদের বলেছিলেন যে তার অনেক গুরুত্বপূর্ণ ভারতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তাকে ওই সাক্ষাতে কি আলাপ হয়েছে সে কথা বলার অনুমোদন না দিলে তিনি সে কথা বলতে চান না, বলতে পারবেন না। এবং তারপর থেকেই কথা হয় যে মানে ভারতের অনুমোদন ছাড়া বাংলাদেশের একজন নেতা তার মানে ভারতের সঙ্গে কি বৈঠক হচ্ছে জানাতে পারছেন না, তাহলে সেখানে সত্যি বাংলাদেশের স্বার্থ রক্ষিত হওয়ার মতো কথা হয়েছে কিনা এই প্রশ্ন এখন এই জামায়াতে ইসলামের আমির যখন মরিয়া হয়ে জানান দিয়ে ফেলেছেন যে ভারতের সঙ্গে তাদেরও একটা গোপন বৈঠক হয়েছিল, এ কথা তখন আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতে ইসলামের আমির অবশ্য আবার এর ব্যাখ্যায় ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন আজকে। সেই স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন গোপন বৈঠক কথাটা বলা ঠিক হচ্ছে না, বৈঠক হয়েছে, তারা জানাতে মানা করেছিল, তারা তখন জানান নাই, এখন জানিয়েছেন। মানে আগস্টের 2 তারিখের পরপর বৈঠক জানান দিয়েছেন তিনি 31শে ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে। ততক্ষণে মানে 5 মাস হতে চলেছে ওই ঘটনার। জামায়াতে ইসলামীর আমির এই সাক্ষাৎকারে এছাড়াও আরেকটা বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন। মানে তারা তো এক রকমের নির্বাচনী প্রচারণা চালিয়েই যাচ্ছিলেন যে নৌকা আছে দিল্লিতে, ধানের শীষ লন্ডনে, দাঁড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে, কিংবা জামায়াতে ইসলামীর আমির থেকে শুরু করে একদম জুনিয়র নেতারা মিছিলে পর্যন্ত চাঁদাবাজদের কাছে আর বাংলাদেশ দেব না এসব বলে তারেক রহমানের দিকে পর্যন্ত ইঙ্গিত করে বলছিলেন যে চাঁদা ওঠে পল্টনে, নেতা থাকেন লন্ডনে। কিংবা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সভায় সভায় গিয়ে বলছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়ার আগে কিছুতেই তারেক রহমান দেশে ফিরবেন না। এমন অবস্থায় তারেক রহমান দেশে ফিরে গেছেন এবং দেশে ফিরে মানে তার নেতৃত্ব নিয়ে দেখা যাচ্ছে একদিকে মানে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের যেমন কোনো প্রশ্ন নাই, সবচেয়ে বড় কথা প্রশ্ন নাই ভোটারদের মনে। বিএনপির নেতা কর্মী সমর্থকেরা প্রত্যেকে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে, কান্ডারি হিসেবে, এক কথায় বললে বিএনপি নির্বাচনে জিতবে মনে করে তারা মনে করছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে তারা প্রত্যেকে গ্রহণ করে নিয়েছেন। এ অবস্থায় এখন জামায়াতে ইসলামীর আমির শুধু যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বলতে ডাক দিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বা সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে, সেটা কিন্তু নয়। তিনি আসলে প্রধানত
প্রস্তাব দিতে চেয়েছেন বিএনপিকে, প্রধানত প্রস্তাব দিতে চেয়েছেন তারেক রহমানকে। জামায়াতে ইসলামীর আমির রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারে প্রস্তাব দিয়েছেন যে তারা প্রস্তুত বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায়, এবং রয়টার্স তখন লিখছে 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকার গঠন করেছিল। জামায়াতে ইসলামীর আমির বলছেন যে তারা আবারও বিএনপির সঙ্গেও যে কোনো আলাপ আলোচনা বা একসঙ্গে কাজ করতে প্রস্তুত, এবং তিনি বলছেন তারা চান 5 বছরের স্থিতিশীলতা। নির্বাচিত সরকারের 5 বছর স্থিতিশীলতার জন্য তিনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, একটা জাতীয় সরকার গঠন করতে পারে, এবং সেই জাতীয় সরকারে জামায়াতে ইসলামী কাজ করতে প্রস্তুত। তার মানে জামায়াতে ইসলামী এখন নির্বাচনী জোয়ার যখন সম্পূর্ণত একেবারে স্পষ্টত বিএনপির দিকে, তখন প্রস্তাব দিয়ে রাখছেন যে তারা প্রস্তুত শুধু নন বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যোগ দিয়ে 5 বছর দেশটাকে স্থিতিশীলতায় রাখতে। সম্ভবত তিনি বলতে চাইছেন তারাও যদি সরকারে ভাগ না পান তাহলে হয়তো তারেক রহমানের পক্ষে একটা স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে না। তারপর রয়টার্সকে তিনি ওই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কিভাবে বাছাই করা হবে সেই ফর্মুলাটাও দিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে স্বভাবত সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে,